ওকে, সো প্রথমে একটু দেখি যে আজকে আমরা দেখবো সিপিইউ স্কেজুলিং অ্যালগরিদমস। যেহেতু একটু আর থিওরি অংশটুকু পড়ি নাই, তাহলে স্কেজুলিং অ্যালগরিদমস বলতে কি বুঝে ডিটেলস আমরা আপনারা পড়ে জানতে পারবেন। আমি জাস্ট এখন যদি বলি এটা শর্ট করে, যে এখানে আপনার যে বিভিন্ন প্রসেস গুলো আসে, আপনি যখন কোনো একটা মানে কম্পিউটার যখন কাজ করতে যান, সেখানে ধরেন আপনার ব্রাউজার ওপেন করবেন বা আপনি কোনো একটা অ্যাপস ওপেন করবেন। সো এই যে মাল্টিপল কাজগুলো করতেছেন, সবগুলো কাজই তো আলটিমেটলি অপারেটিং সিস্টেম হ্যান্ডেল করে। So, এই কাজগুলা প্রত্যেকটা কাজকে সে একটা করে প্রসেস হিসেবে যদি সে কনসিডার করে, তাইলে যখন মাল্টিপল প্রসেস তার কাছে আসে, সেই প্রসেস গুলাকে সে আসলে কিভাবে ডিল করে, তার একটা প্রসেসই হচ্ছে সিপিইউ স্কেজুলিং অ্যালগরিদম। সিপিইউ সেই জিনিসগুলোকে কিভাবে স্কেজুল করে সেটা সম্পর্কে আমরা জানবো। তো এক্ষেত্রে বেসিক চারটা অ্যালগরিদম এখানে দেয়া আছে। একটা হচ্ছে এফসিএফএস, অর্থাৎ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। নাম দেখি বুঝতেছেন, অর্থাৎ যে প্রসেসটা ফার্স্টে আসবে সেই প্রসেসটাকে আমরা ফার্স্টে এক্সিকিউট করতে দিব। আরেকটা প্রসেস হচ্ছে এসজেএফ, যেটার ফুল ফর্ম হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট। অর্থাৎ আপনার কাছে যখন মাল্টিপল প্রসেস আসবে বা মাল্টিপল টাস্ক আসবে, সেই টাস্কগুলোর মধ্যে যে টাস্কটা কম সময় নিবে সেই টাস্কটাকে আমরা আগে এক্সিকিউট করব। শর্টেস্ট টাস্কটা বা শর্টেস্ট জবটা আগে এক্সিকিউট হবে। থার্ড হচ্ছে রাউন্ড রবিন। রাউন্ড রবিনের পাশে প্রিমিটিভ কথাটা বলা আছে। প্রিমিটিভ মানে হচ্ছে যে প্রসেস গুলো মাঝখানে ইন্টারাপ্ট হবে, অর্থাৎ আপনার যেমন এফসিএফএস এর কথা যেটা বললাম, সেক্ষেত্রে সে কোন একটা প্রসেসকে যখন স্টার্ট করবে, সেই প্রসেসটা সে কমপ্লিট করবে, মাঝখানে সেই প্রসেসটা কখনো ইন্টারাপ্ট হবে না, বা এই প্রসেসকে পজ রেখে অন্য কোনো প্রসেস সেখানে এন্ট্রি নিতে পারবে না। এটা হচ্ছে এফসিএফএস বা এসডিএফ এর ক্ষেত্রে। অর্থাৎ এরা হচ্ছে নন প্রিমিটিভ, প্রিমিটিভ না। আর প্রিমিটিভ এর ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আপনি কোন একটা প্রসেস কাজ করতেছেন, কিছু সময় কাজ করার পরে তাকে আপনি স্টপ করে দিচ্ছেন বা তাকে আপনি কিউ এর মধ্যে রেখে দিচ্ছেন, রেখে দিয়ে ওই সময়ে আপনি অন্য একটা প্রসেসের কাজ করতেছেন, অর্থাৎ আপনি মাল্টিটাস্কিং করতেছেন আর কি। বিষয়টা এরকম যে আপনি মাল্টিপল টাস্কে বা মাল্টিপল জবকে একসাথে রান করানোর চেষ্টা করতেছেন। তো এগুলাকে বলা হয় প্রিমিটিভ। সো রাউন্ড রবিন হচ্ছে একটা প্রিমিটিভ অ্যালগরিদম। এখন এক্ষেত্রে রাউন্ড রবিনে যেহেতু প্রিমিটিভ আগেই বললাম, এখন পজ হবে এবং এক্ষেত্রে পজ হওয়ার ক্ষেত্রে প্রথমে সে কতক্ষণ এক্সিকিউট হবে এবং এক্সিকিউট হওয়ার পরে কখন সে পজ হবে তার একটা এখানে একটা প্রসেস আছে, যেটাকে আমরা বলি হচ্ছে টাইম কোয়ান্টাম বা টাইম স্লাইস। অর্থাৎ এখানে আপনার সিপিইউ টাইম যদি থাকে ধরেন 100 সেকেন্ড, এই 100 সেকেন্ড টাইম স্লাইসের টাইমটাকে তারা হচ্ছে স্লাইস করে। ধরেন আপনার শুরুতে যদি আপনি বলেন যে 10 সেকেন্ড করে আপনি এক্সিকিউট করবেন একটা প্রসেসকে সর্বোচ্চ, তাহলে 10 সেকেন্ড করে সে স্লাইস করে সেই অনুযায়ী হচ্ছে প্রোগ্রামগুলোকে এক্সিকিউট করার ট্রাই করবে। আমরা ডিটেলস একটু পরে দেখতেছি এখন। এটা হচ্ছে রাউন্ড রবিন। আর প্রায়োরিটি স্কেজুলিং এর ক্ষেত্রে এখানে হচ্ছে আপনার প্রত্যেকটা প্রসেসের সাথে আরেকটা আলাদা একটা কলাম থাকবে বা আলাদা একটা আপনার ডাটা থাকবে, যেটা বলে দিবে যে কোন প্রসেসের প্রায়োরিটি বেশি। তো সেখানে আসলে প্রায়োরিটি বেসিসে আপনার প্রসেসগুলোকে আপনি এক্সিকিউট করবেন। তো এই হচ্ছে চারটা অ্যালগরিদম। এর বাইরে আরো দুই একটা আছে হয়তো, আমরা যেটা হচ্ছে মানে থিওরিতে মেইনলি দেখবো, বাট এর বাইরেও আলটিমেটলি এখানে প্রসেস স্কেজুলিং এর অনেকগুলো অ্যালগরিদম আছে। তো সব মিলিয়ে আমরা হয়তো থিওরি ল্যাব মিলিয়ে আমরা 5 থেকে 6টা অ্যালগরিদম দেখবো আর কি। তো এখন আমি যদি এফসিএফএস এর ক্ষেত্রে আসি, আমি একটা এক্সাম্পল যদি দেখাই তাহলে আপনাদের জিনিসগুলো ক্লিয়ার হবে। আমি একটু স্লাইড ওপেন করি, তাহলে আপনাদের এক্সাম্পল দেখাবো, তারপর আমরা প্রবলেমে চলে আসবো। একটা জিনিসের হিন্টস দিয়ে নেই, যে স্কেজুলিং ক্রাইটেরিয়া যেহেতু আমরা অ্যালগরিদম গুলা দেখবো, সেক্ষেত্রে ওয়েটিং টাইম, রেসপন্স টাইম এবং টার্ন অ্যারাউন্ড টাইম, এই তিনটা টার্ম হচ্ছে আমাদের এখন কাজে লাগবে আমাদের আজকের ল্যাবের ক্ষেত্রে। টার্ন অ্যারাউন্ড টাইম মানে হচ্ছে আপনার যখন একটা প্রসেস আসতেছে, সেই প্রসেসটা কতক্ষণ সময় নিয়ে সেটা এক্সিকিউট হলো, কমপ্লিট হলো, অর্থাৎ তার অ্যারাইভাল টাইম থেকে শুরু করে তার কমপ্লিশন টাইম পর্যন্ত। কমপ্লিশন মানে একটা প্রোগ্রাম বা একটা প্রসেস তার কাজ যখন শেষ করে এক্সিট হয়ে যায়, এই এক্সিট হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত হচ্ছে সেটা হচ্ছে কমপ্লিশন টাইম। সো অ্যারাইভাল টাইম থেকে শুরু করে কমপ্লিশন টাইম, এই পুরো সময়টা মিলে হচ্ছে আলটিমেটলি টার্ন অ্যারাউন্ড টাইম। সো টার্ন অ্যারাউন্ড টাইমের পরে যে ওয়েটিং টাইমটা আসছে, সেটা হচ্ছে যে আমরা বললাম রাউন্ড রবিনের ক্ষেত্রে বা প্রিমিটিভ যে প্রসেস গুলো বা অ্যালগরিদম গুলো, যারা হচ্ছে আপনার একটা প্রসেসকে পজ রাখে, পজ রেখে আরেকটা প্রসেসকে তারা কন্টিনিউ করে। তো এই সব অ্যালগরিদমের ক্ষেত্রে যে পজ রেখে দিল, পজ রেখে এটাকে একটা কিউ এর মধ্যে দিয়ে দিচ্ছে। সো এই সময়টা কিন্তু সে ওয়েটিং বা আইডল অবস্থায় আছে, ওই প্রসেসটা ওই সময় এক্সিকিউট হচ্ছে না। সো যে প্রসেসটা আসলে কিউ এ ওয়েটিং অবস্থায় থাকে, সেই সময়টুকুকে বলা হচ্ছে ওয়েটিং টাইম। রেসপন্স টাইম হচ্ছে একটা প্রসেস আপনার এন্ট্রি নিল, অথবা ওই যে আপনার ওয়েটিং আপনি রেখে দিচ্ছেন, রেখে দেওয়ার পরে সে যখন আবার এক্সিকিউট হওয়া শুরু করবে, এই শুরু করাটা হচ্ছে তার রেসপন্স টাইম।
তো এক্ষেত্রে আমরা যদি খুব স্পেসিফিকলি রেসপন্স টাইমকে ডিফাইন করতে যাই, সেক্ষেত্রে প্রথমে অ্যারাইভাল হওয়ার পরে, অ্যারাইভাল মানে হচ্ছে আপনার অ্যারাইভাল টাইম হচ্ছে আরেকটা জিনিস, যেটা হচ্ছে আপনার প্রসেস কোন সময়ে বা কোন সেকেন্ডে আপনার সিস্টেমের কাছে আসছে। তো অ্যারাইভাল টাইমে যখনই একটা প্রসেস আসছে, আমরা হয়তো ঠিক সেই সময়ে প্রসেসটাকে এক্সিকিউট করতে দিতে পারবো না, হতে পারে ওই সময় অন্য একটা প্রসেস এক্সিকিউট হচ্ছে। তো অ্যারাইভাল টাইমে আসার পরে সে হয়তো অপেক্ষায় থাকতেছে, ফার্স্ট যখন তাকে আমরা এক্সিকিউট করা শুরু করব, তাহলে এই যে ফার্স্ট এক্সিকিউট করা শুরু করতেছি এটা হচ্ছে তার রেসপন্স টাইম। আর রেসপন্স টাইম থেকে যদি আমরা অ্যারাইভাল টাইমকে বিয়োগ করি, তাহলে এই যে মাঝখানে যে সময়টা সেটাকে আপনি ধরে নেবেন হচ্ছে ওয়েটিং টাইম। আর টার্ন অ্যারাউন্ড টাইম তাইলে এখানে আসবে আরেকটা টার্ম, বার্স্ট টাইম, যেটাকে আমরা বলতেছি বার্স্ট টাইম, বা এটা আরেকটা নাম হচ্ছে আপনার এক্সিকিউশন টাইম অথবা রানিং টাইম। এটা দ্বারা বোঝাচ্ছে আপনার একটা প্রসেস এক্সিকিউট হতে কতক্ষণ সময় নেবে। আমি কিন্তু অনেকগুলো টাইম সম্পর্কে আপনাকে বললাম। তো বার্স্ট টাইমের ক্ষেত্রে জাস্ট একটা প্রসেস যদি দেয়া থাকে 10 সেকেন্ড, তার মানে ওই প্রসেসটা কমপ্লিট হতে 10 সেকেন্ড সময় নেবে, এটা হচ্ছে তার বার্স্ট টাইম। ফর এক্সাম্পল, আমাদের আজকের ক্লাসের বার্স্ট টাইম ধরেন হচ্ছে 50 মিনিট, 50 মিনিটস হচ্ছে ক্লাস একটা স্লট, তাহলে এই 50 মিনিটস হচ্ছে তার বার্স্ট টাইম। এখন যদি আমরা মাঝখানে কোনো একটা মানে ব্রেক দেই, তাহলে সেটা ব্রেক টাইম, বা যেটাকে আপনি ওয়েটিং টাইম হিসেবে চিন্তা করতে পারেন। সো আশা করি বার্স্ট টাইমের জিনিসটা খেয়াল থাকবে। সো টার্ন অ্যারাউন্ড টাইম দুই ভাবে ক্যালকুলেট করা যায়, যেহেতু এটা হচ্ছে টোটাল মানে সময়টাকে বের করে নিয়ে আসবে। এক্ষেত্রে একটা হচ্ছে আপনি বার্স্ট টাইম প্লাস ওয়েটিং টাইম, এই দুইটাকে যদি আপনি অ্যাড করেন তাহলে আপনি টার্ন অ্যারাউন্ড টাইম পেয়ে যাবেন। অথবা আরেকটা রুলস হচ্ছে, আপনি টার্ন অ্যারাউন্ড টাইমের ক্ষেত্রে কমপ্লিশন টাইম যেটা ছিল, অর্থাৎ যে সময় আপনার এটা কমপ্লিট হয়ে যাচ্ছে, এই যে কমপ্লিশন টাইম থেকে যদি আপনি অ্যারাইভাল টাইমটাকে আপনি মাইনাস করে দেন, তাইলে আপনি টার্ন অ্যারাউন্ড টাইম পাবেন। দুইটা হচ্ছে দুইভাবেই আপনি টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে পারেন। এই টাইমগুলোর বিষয়ে একটু খেয়াল রাখেন, এগুলো আমরা পরে থিওরি যখন আলাপ করবো সেদিন দেখাবো। আমি ডিরেক্টলি চলে আসি হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এফসিএফএস এর ক্ষেত্রে। তো ধরেন আপনার কাছে সিস্টেমে তিনটা প্রসেস আছে, P1 P2 P3। এই তিনটা প্রসেসের প্রথম যে প্রসেস সে হচ্ছে 24 সেকেন্ড টাইম নিবে, আমরা আপাতত সেকেন্ড হিসেবেই চিন্তা করতেছি, যদিও এখানে মিলি সেকেন্ড বা আরো ছোট সময় নিয়ে কাজ করে। সো P1 হচ্ছে 24 সেকেন্ড আমাদের হচ্ছে তার বার্স্ট টাইম, অর্থাৎ 24 সেকেন্ডের মধ্যে সে কাজটা কমপ্লিট করবে, বা সরি সময় নিবে কাজটা কমপ্লিট করতে। P2 নামে আরেকটা প্রসেস যে হচ্ছে 3 সেকেন্ড, P3 নামে আরেকটা প্রসেস হচ্ছে 3 সেকেন্ড। এখন এই তিনটা প্রসেসকে যদি আমরা এক্সিকিউট করি, একটা গ্যান্ট চার্টের সাহায্যে আমরা জিনিসটাকে সিম্পলিফাই করতে পারি। ধরেন এই গ্যান্ট চার্ট মানে হচ্ছে এটা হচ্ছে আপনার সিপিইউ এর 0 সেকেন্ডে, যেহেতু এরা হচ্ছে কোনো অ্যারাইভাল টাইম দেয়া নেই, সো অ্যারাইভাল টাইম যেহেতু দেয়া নেই, আপনি ধরে নেবেন সবাই 0 সেকেন্ডেই আসছে। আর যদি অ্যারাইভাল টাইম দেয়া থাকে, তাহলে যে টাইমে আসছে সেই টাইমটা তো আপনি কনসিডারেশনে আনবেন। সো এখানে 0 সেকেন্ডে আপনি ধরে নেন P1 P2 P3 তিনটাই হচ্ছে আসছে। আপনার প্রশ্নে অনেক সময় এটা মেনশন করে দেয়া থাকবে, যদি করে না দেয়া থাকে আশা করি আপনাদের মনে থাকবে যে না দেয়া থাকলে 0 সেকেন্ডে আপনি ধরে নেবেন। সো P1 যেহেতু প্রথম প্রসেস, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এফসিএফএস, সে প্রথমে যে 24 এই 24 সেকেন্ড কাজ টানা করবে, এটা কিন্তু নন প্রিমটিভ, অর্থাৎ তাকে কেউ ইন্টারাপ্ট করবে না, যখন সে এক্সিকিউশন শুরু করবে তাকে কেউ বাধা দিতে পারবে না। তো আমরা 0 সেকেন্ড থেকে তাকে সিপিইউ তে টাইম দেওয়া শুরু করলাম। P1 প্রসেস 24 সেকেন্ড সময় নেওয়ার পরে সে কমপ্লিট করে ফেললো, তাইলে এই P1 এর কমপ্লিশন টাইম হচ্ছে 24, P1 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 0, P1 এর বার্স্ট টাইম হচ্ছে 24। এখন P1 এর তাহলে ওয়েটিং টাইম কত? দেখেন সে 0 সেকেন্ডে আসছে এবং 0 সেকেন্ডেই হচ্ছে তাকে সে রেসপন্স করতেছে, রেসপন্স টাইম তার 0 সেকেন্ডেই। তো যেহেতু রেসপন্স টাইম 0 সেকেন্ডেই, অর্থাৎ সে আসলে কোনো ওয়েট করে নাই, সো আলটিমেটলি P1 এর ওয়েটিং টাইম 0। আচ্ছা, টার্ন অ্যারাউন্ড টাইমে পড়ে যাচ্ছে। এবার আমরা আসি P2 এর ক্ষেত্রে। সো P2 যেহেতু P1 কমপ্লিট হয়ে গেছে, এরপরে সেকেন্ডে আসছে P2, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এবার হচ্ছে ফার্স্ট কাম আসছে হচ্ছে P2, আমরা P2 কে স্লট দিচ্ছি এবং সে সিপিইউ তে 3 সেকেন্ড কাজ করলে তার কাজ কমপ্লিট হয়ে যাবে, সেটা না 3 সেকেন্ড কাজ করলো 27 সেকেন্ডে যে এটা কমপ্লিট। সেম এজ P3, সেও হচ্ছে 3 সেকেন্ড সময় নেবে, সো P3 হচ্ছে 27 থেকে 30 সেকেন্ড কাজ কমপ্লিট হলো, অর্থাৎ এই তিনটা প্রসেস এফসিএফএস অনুযায়ী কাজ কমপ্লিট করতে 30 সেকেন্ড সময় নিচ্ছে আমাদের সিপিইউ থেকে। এবার যদি আমরা P2 এর অ্যারাইভাল টাইম যেহেতু 0 সেকেন্ড, রেসপন্স টাইম যদি আমি আপনাদের কাউকে একটু বলতে বলি, কে একটু বলেন যে আসলে P2 এর রেসপন্স টাইমটা কত? দেখি আপনারা আসলে আমার সাথে কানেক্টেড কিনা। 24 সেকেন্ড স্যার। আচ্ছা, দ্যাটস গুড। P2 এর রেসপন্স টাইম হচ্ছে 24। কেন 24 রেসপন্স টাইম হলো? স্যার এটা তো অ্যারাইভ করছিল 0 সেকেন্ডে,
ওই সময় স্যার P1 এক্সিকিউট হইতেছিল, P1 এক্সিকিউট হইতে 24 সেকেন্ড লাগছে, তো P2 24 সেকেন্ড পরেই স্টার্ট হওয়া, মানে শুরু হয়েছে স্যার এক্সিকিউট হওয়া, তো এই জন্য স্যার 24। দ্যাটস হোয়াই P2 হচ্ছে 24 তার রেসপন্স টাইম, তাহলে তার ওয়েটিং টাইমটা স্বাভাবিক করতেই সে 0 সেকেন্ডে আসছিল এবং হচ্ছে 24 সেকেন্ডে সে ফার্স্ট রেসপন্স করছে। তাহলে এই যে মাঝখানের যে 24 সেকেন্ড, এই যে এতক্ষণ সময়, এই সময়টা সে কিন্তু আইডল ছিল বা কিউ এর মধ্যে ওয়েটিং এ ছিল। দ্যাটস হোয়াই P2 এর ওয়েটিং টাইম 24। আচ্ছা, দেন P3 এর ওয়েটিং টাইম, দ্যাট মিন্স P3 এর ওয়েটিং টাইম দেখেন 27, কারণ এই 0 সেকেন্ডে যেহেতু সে আসছিল, এই পুরো সময়টা সে অপেক্ষায় ছিল। সো তার রেসপন্স টাইম 20 সেকেন্ডে যে সে রেসপন্স করা শুরু করছে, এবং তার ওয়েটিং টাইম এই 27 থেকে অ্যারাইভাল টাইম, যদি মানে রেসপন্স থেকে যদি আমরা অ্যারাইভাল টাইমকে মাইনাস করি, তাইলেও কিন্তু আমরা ওয়েটিং টাইমটা পেয়ে যাই। সো রেসপন্স 27 এবং সে হচ্ছে অ্যারাইভাল করছিল 0 সেকেন্ডে, সো আপনার 27 সেকেন্ড হচ্ছে তার ওয়েটিং টাইম। আচ্ছা, এবার আমরা আসি, আচ্ছা এভারেজটা তো খুবই সিম্পল, জাস্ট এগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ, যেহেতু তিনটা প্রসেস 3 দিয়ে ডিভাইড করলে এভারেজটা চলে আসবে। আমরা যদি এবার টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে চাই, এখানে টিএটি, এটা এখানে লেখা হয় নাই, ধরেন আমরা টিএটি বের করব, মানে টার্ন অ্যারাউন্ড টাইম P1 এর ক্ষেত্রে। দেখি কেউ কারো মনে আছে কিনা যে P1 এর ক্ষেত্রে টার্ন অ্যারাউন্ড টাইম আমরা বলছিলাম যে দুই ভাবে বের করা যায় টার্ন অ্যারাউন্ড টাইম। আপনারা এনিওয়ান ট্রাই করেন যে স্যার 24 সেকেন্ড। P1 এর হচ্ছে 24 সেকেন্ড হবে। আচ্ছা, আর কেউ? সবাই কি 24? জি স্যার। আচ্ছা, আবির এক্সপ্লেইন করেন যে আসলে 24 কেন হলো। স্যার 24 পর্যন্ত স্যার এটা স্যার কাজ করছে স্যার, প্রসেসটা চলতেছিল স্যার, এই জন্য স্যার টার্ন অ্যারাউন্ড টাইমটা হবে স্যার 24। আচ্ছা, মানে টার্ন অ্যারাউন্ড টাইমের দুইটা রুলস আমরা বলছিলাম, আমি রুলসগুলো যদি আপনাকে এখানে, আচ্ছা এটা তো আমি ইয়ার মধ্যে রেখে দিচ্ছি, এটাকে প্রেজেন্টেশন মধ্যে নিয়ে যাই। আচ্ছা, আমরা এখানে টিএটি বের করার দুইটা প্রসেস বলছিলাম। একটা হচ্ছে আপনি বের করতে পারেন কমপ্লিশন টাইম, মানে হচ্ছে সিটি কমপ্লিশন টাইম, মানে যে সময় কমপ্লিট হচ্ছে সেখান থেকে আপনি মাইনাস করবেন অ্যারাইভাল টাইম, এটি। আচ্ছা, আরেকটা প্রসেস হচ্ছে টিএটি আপনি বের করতে পারেন আরেকটা নিয়মে, সেটা হচ্ছে আপনি ওয়েটিং টাইম এর সাথে আপনি প্লাস করতে পারেন বার্স্ট টাইম। সো এই দুইটার যে কোনোটা ফলো করে আপনি টিএটি বের করতে পারেন, টার্ন অ্যারাউন্ড টাইম। সো আমরা যদি এখানে প্রথমটা ফলো করি, তাহলে দেখেন এখানে দেয়া আছে হচ্ছে আমাদের কমপ্লিশন টাইম P1 প্রসেসের কমপ্লিট হচ্ছে সে 24 সেকেন্ডে যে, সো তার কমপ্লিশন টাইম হচ্ছে 24, অ্যারাইভ করছে সে হচ্ছে 0 সেকেন্ড। সো 24 মাইনাস 0 মানে হচ্ছে P1 এর আমরা পাবো 24। সেম এজ আমরা যদি এই রুলসও ফলো করি, একই জিনিস, আমাদের এটার হচ্ছে ওয়েটিং টাইম দেখেন কত, এর ওয়েটিং টাইম হচ্ছে 0 সেকেন্ড হচ্ছে সে ওয়েট করতেছে। তার বার্স্ট টাইম কত, তার বার্স্ট টাইম হচ্ছে 24, সো আলটিমেটলি 24। সো যে কেউ যার যেটা রুল সহজ মনে হয় আপনি সেটা ফলো করতে পারেন। এবার যদি আমি অন্যদেরকে বলি, যে দুইজন রেসপন্স করছে নাসিম এবং আবির ছাড়া, অন্যরা একটু বলেন আমাদের P2 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত হবে? 27 স্যার। 27। আচ্ছা, 3 সেকেন্ড স্যার। 30 স্যার। P2 এর হচ্ছে 30, কারা কারা যে P2 এর টার্ন অ্যারাউন্ড টাইম হবে 30, হ্যান্ড রেজ করে। কে জানে 30 বললো না একটু আগে? আচ্ছা, আমি রেকর্ডটা একটু স্যার 27। এটা 27 হবে P2। P3 এর ক্ষেত্রে আলটিমেটলি 30 হবে, কমপ্লিশন টাইম 30 এবং এটা অ্যারাইভ করছে 0 সেকেন্ডে। সো 30 মাইনাস 0 হচ্ছে 30 সেকেন্ড। আপনি যদি সেকেন্ড রুলস ফলো করেন, এটাও একবার দেখেন, তাহলে পরবর্তীতে আপনার সহজ হবে। ওয়েটিং টাইম আপনার P3 এর ওয়েটিং টাইম দেখেন 27, এটার ওয়েটিং টাইম, সরি এখানে আমি এটা দেখেন 27 দেয়া P3 এর ওয়েটিং টাইম, এবং তার বার্স্ট টাইম হচ্ছে 3, তাহলে 27 প্লাস 3 মানে হচ্ছে 30। তো এই হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম বের করার নিয়ম, এবং এটা হচ্ছে FCFS রুলস, খুবই সিম্পল। আমরা FCFS এর পরের স্লাইডে যদি যাই, আমি এখানে কিছু কনভো ইফেক্ট বলে একটা জিনিস আছে, এগুলা নিয়ে আমি থিওরি ক্লাসে আলাপ করবো। আপাতত আমরা লেভেল যেহেতু ফোকাস করতেছি, সময় লিমিটেড, আমরা SDF এ চলে আসি। SDF এর বিষয়টা হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট, অর্থাৎ আচ্ছা যেগুলো বাদ দিচ্ছি কনভো ইফেক্ট, এগুলো থিওরি ক্লাসে যখন আমি রিভিউ দিব, রিভিউ ক্লাসে এগুলো বলে দিন, যেগুলো আমি আপনাদের স্কিপ করে গেছিলাম, তাহলে আমি বলে দিব তখন। আচ্ছা, SDF এর ক্ষেত্রে হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট, যে জবটা
স্মল সেটাকে আমরা আগে এক্সিকিউট করবো। তো যেমন আগের মতো করে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন P1 P2 P3 P4 চারটা প্রসেস এবং প্রত্যেকের বার্স্ট টাইম যে আছে 6 8 7 3, অর্থাৎ P1 হচ্ছে 6 সেকেন্ড সময় নেবে, P4 হচ্ছে 3 সেকেন্ড টাইম নেবে। তো আমরা যদি গ্যান্ট চার্ট এখন আমরা ডেভেলপ করার ট্রাই করি, তাহলে প্রথমে দেখেন যেহেতু শর্টেস্ট জব, তাহলে বার্স্ট টাইম বলে দিবে একটা প্রসেস কতক্ষণ সময় নেবে তার জব মানে কাজটা কমপ্লিট করতে, তার সময় কতক্ষণ। তো এখানে আমরা দেখি স্মল হচ্ছে P4, অর্থাৎ P4 হচ্ছে সবচেয়ে কম সময় নেবে, স্মলেস্ট জব ফার্স্ট। তো আমরা প্রথমে P4 কে স্লট দিচ্ছি। দেখেন FCFS এ কিন্তু আমরা FP1 কে জায়গা দিতাম, বাট SJF এ এসে আমরা P4 কে ফার্স্টে স্লট দিচ্ছি CPU তে। এবং এক্ষেত্রেও প্রত্যেকের অ্যারাইভাল টাইম হচ্ছে 0 সেকেন্ড, যেহেতু এখানে বলা হয় নাই যে কত সেকেন্ডে তাদের অ্যারাইভাল, তো আপনি ধরে নেবেন সবাই 0 সেকেন্ডে আসছে। তো 0 সেকেন্ড যেহেতু আসছে, চারটার মধ্যে P4 হচ্ছে স্মল, তারপরে হচ্ছে স্মল হচ্ছে P1, দেন হচ্ছে আমাদের স্মল P3, এন্ড ফাইনালি স্মল হচ্ছে P2। মানে ধারাবাহিকলি আপনি যদি অর্ডার করে নেন, সেই অর্ডার অনুযায়ী আপনি এগুলোকে প্রসেসগুলোকে ইন করায় দিবেন। তো আশা করি গ্যান্ট চার্ট খুবই সিম্পলি আপনারা বুঝে গেছেন। তো গ্যান্ট চার্ট যদি বুঝেন, আমাকে এবার একটু হেল্প করেন যে ওয়েটিং টাইম। আচ্ছা, আমি 9 কে প্রশ্ন করি। 9 বলেন যে P4 এর ওয়েটিং টাইম কত হবে? আমি রেকর্ড পজ দেই। তার ওয়েটিং টাইম হচ্ছে 0, এবং কেন 0 আশা করি এবার ক্লিয়ার। আমি তাও আবারও ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের এসডিএফ যে অ্যালগরিদমের রুলস হচ্ছে যে প্রসেস যেগুলো আসবে, তার কাছে যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলোর মধ্যে যেটা সবচেয়ে কম সময় নেবে সেটাকে সে আগে জায়গা দিবে, তার নামই হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট। তো আপনি এই চারটা প্রসেসের মধ্যে আপনার শর্টেস্ট জব হচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন P4 হচ্ছে আপনার শর্টেস্ট জব। তো আপনি আগে P4 কে জায়গা দিচ্ছেন। তো এটা হচ্ছে আপনার সিপিইউ। এই গ্যান্ট চার্ট দ্বারা আমরা সিপিইউ এর সময়টাকে বোঝাচ্ছি। সে দেখেন 0 সেকেন্ডে এই চারটা প্রসেসই আসছিল, 1 2 3 4 চারটা প্রসেসই 0 সেকেন্ডে আসছে আপনার কাছে। আসার পরে আপনি শুরুতে স্লট দিচ্ছেন বা সিপিইউ কে কাজ করার সুযোগ দিচ্ছেন P4 নিয়ে। সো P4 এসেই কাজ শুরু করে দিল। তো সে তার কাজ করতে কত সেকেন্ড লাগবে? তার কাজ করতে 3 সেকেন্ড সময় লাগবে। তো সে 3 সেকেন্ড ধরে কাজ করলো। কাজ করার পরে সে কমপ্লিট, যেহেতু তার আর কোনো কাজ বাকি নাই, 3 সেকেন্ডে কমপ্লিট। দেন হচ্ছে আপনার বাকি যে তিনটা আছে, এই মুহূর্তে আপনার কাছে আর বাকি আছে তিনটা প্রসেস, তাদের মধ্যে যেটা স্মল, এখন আপনি দেখতে পাচ্ছেন তাদের মধ্যে শর্ট হচ্ছে P1। সো আপনি এবার হচ্ছে P1 কে জায়গা দিচ্ছেন, তাহলে P1 কাজ করা শুরু করতেছে 3 সেকেন্ড থেকে, এবং সে কাজ শুরু করে তার সময় লাগবে 6 সেকেন্ড। তাহলে সে 9 সেকেন্ডে এসে, মানে সিপিইউ এর 9 নম্বর সেকেন্ডে যে P1 ও কমপ্লিট হয়ে যাবে। তো এভাবে আলটিমেটলি পরে আপনি P3 কে দিবেন, দেন হচ্ছে P2 কে দিবেন। এখন যেহেতু P4 0 সেকেন্ডে এসে 0 সেকেন্ডেই কাজ শুরু করতে পারছে, দ্যাটস ওয়াই এর আসলে কোনো ওয়েট করতে হয় নাই। দ্যাটস ওয়াই P4 এর ওয়েটিং টাইম 0। এবার সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার যদি ক্লিয়ার হন, তাহলে 115 যিনি হ্যান্ড রেজ করে রাখছেন, আপনি আমাকে বলেন যে P3 এর ওয়েটিং টাইম কত? স্যার 9। P3 এর ওয়েটিং টাইম 9। কেন 9? কারণ স্যার সে সে প্রথম থেকে স্টার্ট, স্যার P1 এর পরে এসে স্টার্ট হয়েছে স্যার, তার 9 সেকেন্ড ওয়েট করা লাগছে এই কারণে। 0 সেকেন্ডে আসছিল এবং পুরো 9টা সেকেন্ড ওয়েট করা লাগছে। এক্ষেত্রে P3 এর রেসপন্স টাইম কত যদি আমি আপনাকে বলি? রেসপন্স টাইম স্যার স্যার 7 স্যার। 7 কই থেকে? 7 না স্যার, সরি। আমি কিন্তু পরে কি আপনাদের এভাবেই কনফিউজ করব, এজন্য ক্লিয়ার হয়ে নেন বিষয়গুলো। রেসপন্স টাইম সিম্পল, রেসপন্স করতেছে কখন? সে 0 সেকেন্ডে আসছে, আর ফার্স্ট রেসপন্স করছে কখন? 9 সেকেন্ডে না P3? জি স্যার। তার রেসপন্স টাইমও 9। জি স্যার। আচ্ছা, তাহলে স্যার রেসপন্স টাইম আর ওয়েটিং টাইমের মধ্যে ডিফারেন্স কি হবে? তাহলে কি সব সময় দুইটাই সেম হবে? না, ডিফারেন্সটা আসবে যখন আমরা নন প্রিমটিভ এর ক্ষেত্রে আসলে তেমন একটা ডিফারেন্স আপনি ওইরকম পাচ্ছেন না, কিন্তু যখন অ্যারাইভাল টাইম আমরা নিয়ে আসবো, এখন তো এখানে অ্যারাইভাল টাইম দেই নাই, সো কিছু এক্সাম্পল অ্যারাইভাল টাইম আমরা যখন এড করবো তখন ডিফারেন্সটা দেখতে পারবেন আর কি। তো এখন হচ্ছে একটা জিনিস, তারপরে P3 এর তাহলে কমপ্লিশন টাইম 115 যিনি ছিলেন। স্যার তাইলে স্যার 7 স্যার হবে মেবি। কমপ্লিশন টাইম P3 এর সরি স্যার 16 স্যার। কমপ্লিশন টাইম 16। তাইলে এবার বলেন P3 এর TAT কত, টার্ন অ্যারাউন্ড টাইম? স্যার সেটা হবে স্যার
16ই হবে স্যার। টার্ন অ্যারাউন্ড টাইম 16 হবে। 16 minus 9 7 স্যার। 16 মাইনাস 9 জি স্যার, ওয়েটিং টাইম মাইনাস স্যার ইয়ে থেকে স্যার সূত্র কি ছিল? ওয়েটিং টাইম মাইনাস নাকি না প্লাস? আপনার নাম বলে নাকি? নাম তো লিখেন নাই। স্যার স্বপ্নিল তালুকদার। নীল, আচ্ছা। স্বপ্নিলকে হেল্প করেন কেউ? স্যার এটা 16ই হবে স্যার, ওয়েটিং টাইম প্লাস বার্স্ট টাইম, তো 9 + 7 = ওয়েটিং টাইম প্লাস হচ্ছে বার্স্ট টাইম, তাহলে ওয়েটিং টাইম প্লাস যদি আমরা বার্স্ট টাইম যোগ করি তাহলে ওয়েটিং টাইম কত হচ্ছে P3 এর? P3 এর ওয়েটিং টাইম হচ্ছে 9 আর তার বার্স্ট টাইম হচ্ছে P3 এর বার্স্ট টাইম হচ্ছে 7, 9 + 7 হচ্ছে 16। আচ্ছা, আরেকটা রুলস হচ্ছে আপনার কমপ্লিশন মাইনাস অ্যারাইভাল, 16 - 0 মানে হচ্ছে 16। সো আলটিমেটলি গেন চার্ট আপনাকে ইজিলি এখান থেকে লিখে ফেলতে পারে 16, বাট আমি বারবার কেন আপনাদের রুলসে যাচ্ছি সেটা আশা করি আপনাদের পড়ে বুঝবেন আর কি। আমরা যখন আরো কয়েকটা অ্যালগরিদম দেখবো সেখানে কি বাকিগুলো এক্সপ্লেন করা লাগবে? কেউ এখনো আছেন যে বুঝেন নাই যে P1 P2 সবগুলারই বের করতে পারবেন ওয়েটিং টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম? আমি একটু জি, 30 স্যার। সেকেন্ড সুযোগ দেই যে দেখেন একটু চিন্তা হচ্ছে যে বার্স্ট টাইম এবং কমপ্লিশন টাইমের মধ্যে পার্থক্য কি। বার্স্ট টাইম হচ্ছে আপনার একটা প্রসেস কমপ্লিট হতে মানে তার কাজ করতে কতক্ষণ লাগবে সেটা হচ্ছে তার বার্স্ট টাইম। আর কমপ্লিশন টাইম হচ্ছে সে আসলো, আসার পরে সে কখন বের হচ্ছে সিস্টেম থেকে, সেটা হচ্ছে কমপ্লিশন টাইম। ফর এক্সাম্পল আজকে আমাদের যে ক্লাসের স্লট ধরে হচ্ছে 50 মিনিটস, তো এই 50 মিনিটস হচ্ছে আমাদের বার্স্ট টাইম ক্লাসের। এখন আমাদের সূত্র মানে ইয়া অনুযায়ী, স্কেডিউল অনুযায়ী ধরেন 2টা থেকে ক্লাস শুরু হওয়ার কথা, 2:50 ক্লাস শেষ হওয়ার কথা ফর এক্সাম্পল। কিন্তু আমরা যেটা করলাম, ধরেন আমরা 2টা ক্লাস শুরু করেও আমরা 2:50 শেষ না করে, মানে ধরেন আমরা 2:10 শুরু করলাম, আমরা যে 3টা শেষ করলাম, তাহলে এই যে 50 মিনিটস আমরা কিন্তু 50 মিনিটসই কাজ করছি, বাট আমরা কমপ্লিট করছি যে 3টায়। সো কমপ্লিশন টাইম আলটিমেটলি যখন সিস্টেম থেকে বের হচ্ছে, এক্সিকিউট হয়ে মানে এক্সিট করতেছে, ওই সময়টা হচ্ছে কমপ্লিশন। আর বার্স্ট টাইম হচ্ছে তার কাজ করতে কতক্ষণ লাগার কথা, সেটা হচ্ছে বার্স্ট টাইম। রেজওয়ানা কি বুঝতে পারছেন নাকি এখনো কনফিউজ? জি স্যার বুঝছি। আচ্ছা, স্যার। হ্যাঁ বলেন। স্যার P1 এর স্যার অ্যারাইভাল টাইম যদি স্যার একটু বেশি হইতো, ধরেন 2 সেকেন্ড, তখন কি স্যার এটা সেম সিস্টেমে কাজ করতো যে P4 P1 P3 P2 এরকম? P1 এর অ্যারাইভাল টাইম কত সেকেন্ডে দিতেন আপনি? দিতে 2 চাচ্ছেন? সেকেন্ড স্যার। আচ্ছা, আমরা অ্যারাইভাল টাইমের আচ্ছা এড করি এখানে এই দিকে। আচ্ছা, একটা মিনিট। তো যেটা হচ্ছে আপনি চাচ্ছেন যদি অ্যারাইভাল টাইম আমরা অ্যাড করি তাহলে কি হবে? অ্যারাইভাল টাইম অ্যাড করলে এবার দেখেন, প্রথম যখন 0 সেকেন্ডে আপনার কাছে আছে প্রসেস 3টা, P2 P3 P4। এই 3টা প্রসেসের মধ্যে যেটা স্মলেস্ট শর্টেস্ট যেটা, সেটাকে আপনি আগে স্লট দিবেন। তো সেই অনুযায়ী আপনি এই যেটা P4 কে আপনি সুযোগ দিলেন, যেহেতু এরা নন প্রিমিটিভ, কেউ তাদেরকে ইন্টারাপ্ট করবে না। সো 3 সেকেন্ড পর্যন্ত সে কাজ শুরু করলো, এখানে এসে P4 কমপ্লিট। সো P4 যখন কমপ্লিট হচ্ছে, এই 2 সেকেন্ডে থাকা অবস্থায় আপনার কিন্তু P1 সিস্টেমে ইন করে ফেলছে, মানে আপনার কিউ এর মধ্যে চলে আসছে। সো 3 সেকেন্ড যখন, তখন কিন্তু আপনার হাতে আছে বা আপনার সিস্টেমের কাছে আছে 3টা প্রসেস। কোন 3টা প্রসেস? P1 P2 P3। এবার এই 3টার মধ্যে যেটা স্মল, P1 কে আপনি স্লট দিবেন। আলটিমেটলি গ্যান্ট চার্ট যেরকম আছে ওরকমই থাকবে। পার্থক্য আসবে কোথায়? পার্থক্য আসবে ওয়েটিং টাইমে। কিরকম? আপনার যে P1 এর ওয়েটিং টাইম কিন্তু আমাদের আগের মানে অ্যারাইভাল টাইম ছাড়া আমাদের P1 এর 3 ওয়েটিং টাইম, সেকেন্ড ছিল স্যার। আর এখন P1 এর ওয়েটিং টাইম আসবে হচ্ছে 1, কারণ হচ্ছে তার অ্যারাইভাল টাইম 2 সেকেন্ডে এবং সে রেসপন্স করতেছে 3 সেকেন্ডে। সো রেসপন্স মাইনাস অ্যারাইভাল, সো 3 - 2, অর্থাৎ 1 সেকেন্ড সময় সে অপেক্ষায় ছিল। তো তার ওয়েটিং টাইম তখন P1 এর ওয়েটিং টাইম 1 হবে। বাকি সব ঠিক আছে, বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। স্যার আর আরেকবার স্যার যদি প্রিমিটিভের ক্ষেত্রে কি স্যার হঠাৎ করে যদি স্যার মানে Primitive আলাদা প্রথমে ধরেন P1 এই দুইটা- P2 P3 থাকতেছে, P4 হঠাৎ করে চলে আসলো, তো ওইটাকে স্টার্ট করে দিবে? না না, আমরা ওইটা পড়ে যাচ্ছি, প্রিমিটিভ অ্যালগরিদম একটু পড়ে দেখবো, আর ওইটার আলাদা রুলস আছে, একসাথে মানে পড়লে গুলা ফেলবে। অপূর্ব কি জানি বললেন?
স্যার ওইটা যদি আরেকটাবার বলতেন স্যার, ওই যে অ্যারাইভাল টাইমের অংশটা। আচ্ছা, আচ্ছা স্যার, এইখানে যদি আমাদের কোনোটা অ্যারাইভাল টাইম যদি দেওয়া না থাকে, তাহলে আমরা হ্যাঁ। ডিফল্ট হিসেবে স্যার সবটি অ্যারাইভাল টাইম 0 ধরে নিব নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, আপনার প্রশ্নে বলাও থাকতে পারে, যদি বলা থাকে তাহলে তো বলাই থাকলো, না বলা থাকলে আপনি ধরে নেবেন সবাই 0। ওকে স্যার। ঠিক আছে, প্রশ্নে যে আগে খেয়াল করবেন প্রশ্নে কি বলা হয়েছে। আচ্ছা, অপূর্ব যেটা বলছেন আবার একটু ব্যাখ্যা করতে চাই, আমি আবারও রিপিট করতেছি রেকর্ড বলতেই। আচ্ছা, সো এসআরটিএফ এর ক্ষেত্রে থিওরিতে ডিটেইলস দেখাবো না, আমি জাস্ট বলে দিচ্ছি এখানে যে এখানে অ্যারাইভাল টাইম অবশ্যই থাকবে, এবং এটা যেহেতু প্রিমিটিভের ক্ষেত্রে এখানে আসলে ইন্টারাপ্ট হবে, এবং এক্ষেত্রে অ্যারাইভাল টাইম অনুযায়ী আপনি তাকে স্লট দিবেন, মানে আগের মতো সবকিছু, জাস্ট পার্থক্য হচ্ছে যে প্রসেসটাকে আপনি ইন্টারাপ্ট করতেছেন তার রিমেইনিং টাইম মানে কতক্ষণ, সে যখনই যে প্রসেসটা আসবে আপনি তখনই তাকে স্লট দিচ্ছেন, তবে দেওয়ার ক্ষেত্রে আপনি দেখবেন যে কোনটা কমপ্লিট হতে কম সময় নেবে, রিমেইনিং টাইম তার কতক্ষণ আর বাকি আছে কম মানে শেষ হতে, সেটাকে আপনি আগে জায়গা দিবেন। আমি যদি একটু কুইকলি বলি সেক্ষেত্রে যেমন দেখেন 0 সেকেন্ডে আপনার কাছে P1 আসছে, সো P1 এ কিন্তু শুধু মানে 0 সেকেন্ডে শুধু P1 আছে, আর কেউ কিন্তু আপনার কাছে নাই, সো আপনি P1 এর কাজ শুরু করলেন। 1 সেকেন্ড পরে আপনার কাছে দেখেন চলে আসছে P2, তার মানে এই 1 সেকেন্ড যখন আপনার সিপিইউ আসছে ওই সময় আপনার কাছে দুইটা প্রসেস, একটা হচ্ছে P1 আর একটা হচ্ছে P2। এখন এই P1 P2 এর মধ্যে আপনি দেখবেন কোনটার কাজ আর কম সময় লাগবে, রিমেইনিং টাইম কম আছে, সেক্ষেত্রে P1 এর কিন্তু আপনি 1 সেকেন্ড কাজ করে ফেলছেন অলরেডি, সো P1 এর বার্স্ট টাইম আর বাকি আছে 7, আর P2 এর মানে 4 সেকেন্ড, পুরো 4 সেকেন্ডই আছে, তাহলে 4 এবং 7, তাহলে কোনটা কম সময় লাগবে হচ্ছে P2 এর। আপনি P2 এর কাজ শুরু করলেন, সো P2 এর কাজ যখন শুরু করতেছেন তখন কিন্তু P1 কিন্তু পজ হয়ে যাচ্ছে, এই যে আমরা এখানে প্রিমিটিভ এজন্যই বলতেছি, আমরা P1 কে এখন স্টপ করে দিচ্ছি, অর্থাৎ কিউ এর মধ্যে তাকে রেখে দিচ্ছি। এখন P2 এর যখন আমরা কাজ শুরু করতেছি আর 1 সেকেন্ড মনে করেন গেলাম, 2 সেকেন্ডে যখন যাচ্ছি তখন কিন্তু P3 ও চলে আসছে, সো 2 সেকেন্ডের সময় আমাদের কাছে তিনটা প্রসেস, এখানে আমাদের কাছে তিনটা প্রসেস P1 P2 P3, এই তিনটার মধ্যে এই 1 সেকেন্ডে আমরা কিন্তু P2 এরও 1 সেকেন্ড কাজ করে ফেলছি, অর্থাৎ এখানে যেহেতু 1 করে ফেলছি এর বাকি আছে 3, আর এখানে বাকি আছে 7, এবং P3 এর বাকি আছে 9, তাহলে আমাদের কাছে স্মল কোনটা, স্মল হচ্ছে P2, তাহলে আমরা P2 নিয়ে আমরা আরো সামনে আগাচ্ছি, আগানোর পরে 3 সেকেন্ড যখন, তখন কিন্তু আমাদের কাছে আরেকটা প্রসেস চলে আসছে, তো এখানে যখন আমরা যাচ্ছি অর্থাৎ 3 সেকেন্ড মুভমেন্টে আমাদের কাছে P4 ও চলে আসছে, তো P4 এর লাগবে কত, P4 এর লাগবে 5, তাহলে রিমেইনিং টাইম ততক্ষণে কিন্তু এরও 1 সেকেন্ড এক্সিকিউট হয়ে গেছে, তাতে এটা 2 হয়ে গেল, এখন এই যে আরো 1 সেকেন্ড তার কাজ কমপ্লিট। তো এবার P1 এর লাগবে হচ্ছে 7 সেকেন্ড, P2 এর লাগবে হচ্ছে 2 সেকেন্ড, P3 এর 9 সেকেন্ড, P4 এর 5 সেকেন্ড, আপনি কাকে জায়গা দিবেন, শর্টেস্ট রিমেইনিং যেটা হচ্ছে রিমেইনিং টাইম কম, তো সেক্ষেত্রে P2 কে আমরা জায়গা দিব। সো এই প্রসেস ফলো করে এখানে আর কি কন্টিনিউ করবে। ওয়েটিং টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, আশা করি সেগুলো আপনার আগের নিয়ম, ওগুলা সব সেম, ওগুলা বের করতে পারবেন, আমরা এখানে একটু বেশি সময় দিচ্ছি না। দেন হচ্ছে আমি এখানে স্টারভেশন, এজিং এগুলো পরের হিসাব, আমরা আর চলে একটা আসি। কোয়েশ্চেন ছিল স্যার। বলেন। স্যার সাপোজ এখানে P1 তো 0 সেকেন্ডে স্টার্ট হলো, P2 2 সেকেন্ডে 1 সেকেন্ডে স্টার্ট হলো, আর এটার বাস টাইম হইতেছে 5, স্যার একটু লিখে ফেললে স্যার ভালো হতো। আচ্ছা, এসআরটিএফ নিয়ে ডিটেইলস আলাপ করব থিওরি ক্লাসে আর কি, ওকে স্যার, ওকে স্যার। এখন যদি ডিটেইলস করতে যাই আমাদের ল্যাবের জি স্যার। সময় পাবো না আর কি, টাইম তো কম, অলরেডি মনে হয় কতক্ষণ চলে গেছে, অলরেডি 1 আওয়ার হয়ে গেছে মনে হয় আমাদের, হ্যাঁ আমাদের সেকেন্ড স্লট চলতেছে, সো ল্যাব শেষ যেতে হবে কুইকলি। আচ্ছা, প্রায়োরিটি স্কেজুলিং, এটা হচ্ছে আমাদের অ্যালগরিদমের একটা অংশ ছিল, সো এটার ক্ষেত্রে আপনি যেটা দেখেন নন প্রিমিটিভ, যেহেতু প্রায়োরিটি স্কেজুলিং, অর্থাৎ নন প্রিমিটিভ মানেই হচ্ছে আপনি তাকে কোনো ইন্টারাপ্ট করবেন না, সে তাকে যখন এক্সিকিউট করা শুরু করতেছেন ওই প্রসেসটা কমপ্লিট হবে, তো সেক্ষেত্রে এখানে এই যে প্রায়োরিটি নামে একটা অপশন দেয়া, সো আপনার কাছে 5টা প্রসেস আছে মনে করেন, P1 P2 P3 P4 P5, 5টা প্রসেসের বার্স্ট টাইমও দেয়া আছে এবং কোনটার প্রায়োরিটি কত সেটা বলা আছে, তো স্বাভাবিক একদম সিম্পল, আপনি আপনার সিপিইউতে এসে দেখবেন যে আপনার কার প্রায়োরিটি বেশি। 2 নম্বর P2 নামক যে প্রসেস, এই প্রসেসকে আপনি বেশি প্রায়োরিটি বলে দিয়েছেন যে এটাকে আমাকে আগে কাজ করাতে হবে, সো সিম্পল, সে এটাকে আগে কাজ করতেছে, দেখেন P2। তারপর হচ্ছে আপনার প্রায়োরিটি পাচ্ছে P5, তাহলে P5 এর কাজ করবেন আপনি 5 সেকেন্ড,
যেহেতু নন প্রিমিটিভ, তাকে কেউ ইন্টারাপ্ট করবে না, একটা প্রসেস শুরু মানে সে শেষ হবে। দেন হচ্ছে এখানে প্রায়োরিটি পাচ্ছে 3 নাম্বার প্রসেস, সরি 3 সিরিয়ালে আছে হচ্ছে P1 প্রসেস। আমরা তখন P1 কে জায়গা দিচ্ছি, 10 সেকেন্ড সময় নিবে সে, তো তাকে 10 সেকেন্ড পুরো সময়টা তাকে কাজ করতে দেওয়া হলো। দেন হচ্ছে আমাদের কাছে চলে আসছে 4 নাম্বার আছে P3, সো P3 কে আমরা স্লট দিলাম এবং সে হচ্ছে তার পুরো সময়টা কাজ করবে। কয় সেকেন্ড লাগবে? 2 সেকেন্ড, সো 2 সেকেন্ড সময় সে কাজ করলো। দেন ফাইনালি সবার মানে শেষে যেটা আছে প্রায়োরিটি টেবিলে, সেটা হচ্ছে P4, আমরা P4 কে কাজ করতে দিলাম এবং সে হচ্ছে 1 সেকেন্ড সময় নেবে। সো এই হচ্ছে গ্যান্ট চার্ট, মানে এই মানে সিপিইউ এভাবে এই 5টা প্রসেসকে ডিল করবে অ্যাকর্ডিং টু প্রায়োরিটি স্কেজুলিং অ্যালগরিদম, নন প্রিমিটিভটা, প্রিমিটিভ না। সো নন প্রিমিটিভের ক্ষেত্রে যদি এখন ওয়েটিং টাইম বের করতে বলি, আমি তাইলে যেহেতু এটা আমরা লেভেল সলভ করে বলে দেই, অনেকে রিকেপ হয়ে যাবে আবারও। সো P1 এর ওয়েটিং টাইম সিম্পল, P1 এর কিন্তু এখানে যেহেতু অ্যারাইভাল টাইম দেয়া নাই, তাহলে আপনি কি ধরে নেবেন? সবাই 0 সেকেন্ডে আসছে। সো P1 এর ওয়েটিং টাইম, সে 6 সেকেন্ডে রেসপন্স করছে, 0 সেকেন্ডে আসছিল। সো P1 হচ্ছে তার ওয়েটিং টাইম 6। P2 এর ওয়েটিং টাইম, তাহলে P2 এর হচ্ছে 0 সেকেন্ডে আসছে, 0 সেকেন্ডে কাজ শুরু করছে, P2 এর ওয়েটিং টাইম হচ্ছে 0। তারপরে আমরা দেখি কি P3 এর ওয়েটিং টাইম 16, 0 সেকেন্ডে আসছিল, 16 সেকেন্ডে যে সে রেসপন্স করা শুরু করছে, তাহলে তার ওয়েটিং টাইম হচ্ছে 16। দেন হচ্ছে P4, P5, আচ্ছা P4 এর ক্ষেত্রে 18, কারণ সে হচ্ছে 0 সেকেন্ডে আসছিল, 18 সেকেন্ডে সে রেসপন্স করছে, এবং P5 0 সেকেন্ডে আসছিল, 1 সেকেন্ডে রেসপন্স করছে। এই হচ্ছে তাদের ওয়েটিং টাইম। আমরা যদি এগুলাকে এড করে 5 দিয়ে ডিভাইড করি, তাহলে 8.2 মিলি সেকেন্ড আসবে, মানে মিলি সেকেন্ড এগুলোকে কাউন্ট করা হচ্ছে। সো সেকেন্ড হলে সেকেন্ডে আসবে, এটা কোনো ম্যাটার না। সো আশা করি এখান থেকে এভারেজ ওয়েটিং টাইমটা বের করে ফেলতে পারবেন। ক্যালকুলেটর যাদের আছে হাতের কাছে দেখতে পারেন 8.2 আসে কিনা। এবার যদি আমরা বলি, দ্যাটস গুড। এবার যদি আমরা বলি টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে, TAT, তাহলে TAT এর ক্ষেত্রে সিম্পল, একটা হচ্ছে আপনার ওয়েটিং টাইম প্লাস বার্স্ট টাইম, মানে যেটা হচ্ছে সহজ, যদি আপনি মানে গ্যান্ট চার্ট ছাড়া যদি আপনি বের করতে চান টেবিল থেকে, তাহলে আমাদের এখানে দেয়া আছে হচ্ছে ওয়েটিং টাইম, দেয়া আছে বার্স্ট টাইম। তাহলে P1 এর বার্স্ট টাইম হচ্ছে 10, ওয়েটিং টাইম হচ্ছে 6, তার মানে P1 এর হচ্ছে আমরা পাবো 6 + 10 16। P2 এর টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে বার্স্ট টাইম 1 সেকেন্ড, ওয়েটিং টাইম 0 সেকেন্ড, তার মানে হচ্ছে কি 1 + 0 মানে 1। তারপরে হচ্ছে P3 এর বার্স্ট টাইম হচ্ছে 2, P3 এর ওয়েটিং টাইম হচ্ছে 16, তাহলে 16 + 2 18। আচ্ছা, তারপরে হচ্ছে P4 এর ক্ষেত্রে 1 + 18 মানে 19। এন্ড ফাইনালি আমাদের হচ্ছে 5 নাম্বার যে প্রসেস, 5 নাম্বার প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 5 + 1 মানে হচ্ছে 6। সো এই হচ্ছে, এগুলাকে আমরা যোগ করে 5 দিয়ে ভাগ যদি করি, তাহলে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম পেয়ে যাব। সো এটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম একবার বের করলাম। আপনি যদি মনে করেন যে এভাবে না করে আপনি ডিরেক্টলি গ্যান্ট চার্ট থেকে বের করবেন, এটা আরো কুইকেস্ট হয়, খুব ইজিলি বের করতে পারবেন। সেটা হচ্ছে আপনি গ্যান্ট চার্ট থেকে দেখে দেখে বের করে ফেলতে পারেন। জাস্ট হচ্ছে যে 1 - 0, তার মানে এটা হচ্ছে 1। P5 হচ্ছে আপনার 6, যেহেতু 0 সেকেন্ডে আসছে, সো 6, মানে অ্যারাইভাল টাইম যদি 0 থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার টার্ন অ্যারাউন্ড টাইম বের করার জন্য এই এত সময় দেওয়ার দরকার নাই, আপনি এখান থেকে খুব কুইকলি বের করে ফেলতে পারেন গ্যান্ট চার্টে। যেমন P4 দেখেন 19, মানে যখনই কমপ্লিশন হচ্ছে সেটাই হচ্ছে তার আসলে টার্ন অ্যারাউন্ড টাইম, যেহেতু সবাই 0 সেকেন্ডে আসছে। সেজন্য আমি আসলে আপনাকে দুইটা সূত্রই বললাম, আপনার টাইম সেভ হবে, একই সময়ে যারা অ্যারাইভ করছে তাদের জন্য টার্ন অ্যারাউন্ড টাইম, গ্যান্ট চার্টের কমপ্লিশন টাইমটাই হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। আচ্ছা, সো এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? প্রায়োরিটি স্কেজুলিং নন প্রিমিটিভ নিয়ে, ওয়েটিং টাইম বের করা বা টার্ন অ্যারাউন্ড টাইম বের করা নিয়ে। প্রীতম রয় আছেন ক্লাসে? জি স্যার। ঠিক আছে, কি বোঝা যাচ্ছে কোনো কিছু নাকি কঠিন মনে হচ্ছে? স্যার মোটামুটি স্যার বুঝেছি স্যার, আবার ক্লাসগুলো দেখলে স্যার ক্লিয়ার হয়ে যাবে। আবার ক্লাস দেখতে হবে? তাহলে তো আপনি একই কাজ, এক কাজ দুইবার করবেন কেন? ক্লাসই ক্লিয়ার হয়ে নেন, প্রশ্ন থাকলে কইরেন। না স্যার, অল্প একটু চেক করলে হয়ে যাবে স্যার। আচ্ছা, তো এবার আমরা আসি রাউন্ড রবিন। রাউন্ড রবিনটা আলটিমেটলি হচ্ছে এই যে একটু আগে বললাম প্রায়োরিটি স্কেজুলিং, এটা হচ্ছে নন প্রিমিটিভ। প্রায়োরিটি স্কেজুলিং এর প্রিমিটিভ যে ভার্সন, এই প্রিমিটিভ ভার্সনের একটা নাম হচ্ছে রাউন্ড রবিন, অর্থাৎ প্রায়োরিটি স্কেজুলিং এর প্রিমিটিভটাকে আমরা রাউন্ড রবিন দ্বারা সলভ করতে পারি। এখন রাউন্ড রবিনের ক্ষেত্রে
আপনি যদি আমি খুব সহজ করে বুঝাই, এখানে একটা টাইম কোয়ান্টাম বলে একটা জিনিস থাকবে বা টাইম স্লাইস, অর্থাৎ আপনাকে একটা অংশ বলা হবে, একটা পার্ট বলে দেওয়া হবে যে আপনি কোন একটা প্রসেসকে এক্সিকিউট করলে আপনি এত সময় পর্যন্ত করবেন, তারপর সেটাকে আপনি অন্য একটা প্রসেসের মধ্যে সুইচ করবেন। কিরকম, আমি ডিরেক্ট অ্যালগরিদমে আসি, সময় সেভ হবে। ধরেন আপনার কাছে তিনটা প্রসেস, ওই যে প্রথমে যেটা সলভ করছিলাম এফসিএফএস এর ক্ষেত্রে, P1 P2 P3 তিনটা প্রসেস, তার বার্স্ট টাইম হচ্ছে 24 3 3 এরকম দেয়া আছে। এখন এখানে আসার পরে আপনাকে ধরেন টাইম স্লাইস এখানে, আচ্ছা এই যে বলা আছে প্রশ্নের শুরুতে বলা হচ্ছে টাইম কোয়ান্টাম বা টাইম স্লাইস হচ্ছে 4, অর্থাৎ আপনি একটা প্রসেসকে যখন শুরু করবেন তাকে আপনি 4 সেকেন্ড সময় দিতে পারবেন। এবং এটা এক্সপ্লেন করার ক্ষেত্রে মানে এটা আনসার করার সময় আপনারা সবসময় কিউ মেনটেন করবেন। আগেরটাতে আমাদের কিউ লাগে নাই, কারণ কিউ ছাড়াই ইজিলি সলভ করা যাচ্ছে। আর এটার ক্ষেত্রে আপনারা কিউ মেনটেন করবেন, নাহলে আবার গুলাই ফেলতে পারেন, কারণ টাইম স্লাইস কিন্তু যখন ছোট করে দেওয়া হবে তখন আপনি টেস্ট লাগাই ফেলবেন। তো যেমন প্রথমে যেহেতু সবাই 0 সেকেন্ডে আসছে, অ্যারাইভাল টাইম নাই, আপনার একটা টেনশন কমলো। আপনি শুরুতে P1 কিউ এর মধ্যে আপনি P1 এর কাজ শুরু করবেন। ওকে, সো P1 এর আমরা কাজ শুরু করলাম। টাইম স্লাইস কত? 4 সেকেন্ড, অর্থাৎ আমরা তাকে সর্বোচ্চ 4 সেকেন্ড সময় পর্যন্ত কাজ করাতে পারবো। যদি এর মধ্যে সে শেষ হয়ে যায় তাহলে তো হয়ে গেল, আর যদি শেষ না হয় তাহলে তাকে 4 সেকেন্ড পর আমরা তাকে ওয়েটিং এ রেখে দিব। তো P1 আমরা প্রথমে 4 সেকেন্ড এক্সিকিউট করলাম, করার পরে সেটা এখন যদি 4 আমরা মাইনাস করি তাহলে এখনো কিন্তু বাকি আছে 20, অর্থাৎ আরো 20 সেকেন্ড কাজ বাকি। আমরা 4 সেকেন্ডে আসার পরে P1 কে আমরা স্টপ করলাম। এখন এরা যেহেতু 0 সেকেন্ডে আসছে, মানে আপনার অ্যারাইভাল টাইম, তাহলে আপনি শুরুতে আপনার কিউ এর মধ্যে P1 P2 P3 এটা লিখে রাখেন। অর্থাৎ আপনার প্রথমে এই তিনটা প্রসেস আসছিল, এই তিনটা প্রসেস আপনার কিউ এর মধ্যে আছে। প্রথমে P1 জায়গা পাবে, পরে P2 সুযোগ পাবে, পরে P3 পাবে। এখন P1 সুযোগ পাওয়ার পরে আমরা দেখলাম যে P1 শেষ হয় নাই, তার এখনো কাজ বাকি। তো দ্যাটস ওয়াই আমরা আবারও তাকে কিউ এ নিয়ে আসলাম, তার মানে P1 আবার লাস্টে চলে গেল। ওকে ফাইন, এবার P1 এর এই পর্ব শেষ, এবার P2 সুযোগ পাবে, তাহলে P2 3 সেকেন্ড। আমার টাইম স্লাইস হচ্ছে 4 সেকেন্ড, সর্বোচ্চ 4 সেকেন্ড নিতে পারবে, কিন্তু 3 সেকেন্ড করার পরে সে শেষ, তাহলে 7 সেকেন্ডে আসার পরে P2 কমপ্লিট। সো আমার P2 এর কোনো কাজ নাই, P2 কমপ্লিট 7 সেকেন্ডে আসার পরে। 7 থেকে আমরা জায়গা দিব P3 কে। এখন P3 কতক্ষণ জায়গা পাবে? সর্বোচ্চ 4 সেকেন্ড, কিন্তু তার বার্স্ট টাইম হচ্ছে 3, মানে 3 সেকেন্ডে সে শেষ হয়ে যায়। সো আমরা তাকে 3 সেকেন্ডে সে শেষ হয়ে গেল এবং P3 কমপ্লিট হওয়ার পরে আমরা আবার পেলাম P1। এখন P1 কে আমরা জায়গা দিব সর্বোচ্চ 4 সেকেন্ড। এখন 4 সেকেন্ড যদি আমরা দেই তাহলে এখানে বাকি থাকবে 16, এবং আমরা P1 কে যদি 4 সেকেন্ড জায়গা দেই আমরা এই জায়গায় আসবো, তাহলে আমার কিউ এর মধ্যে আবারও P1 চলে আসে, অর্থাৎ এই P1 কমপ্লিট করলাম, এখন এই P1 কে জায়গা দিব। সো এরপরে যেহেতু আর কোনো প্রসেস আলটিমেটলি আমাদের কাছে নেই, মানে আর কোনো প্রসেস ওয়েটিং এ নেই, দ্যাটস ওয়াই আমরা P1 কে স্লাইস অনুযায়ী চারটা করে স্লাইস অনুযায়ী আমরা তাকে সময় দিয়ে দিচ্ছি। যেমন P1 আবারও P1 এরকম করে তার যে সময়, এই পুরো সময়টা 1 বাই 1 স্লাইস নিতে থাকবে এবং সে অনুযায়ী সে এক্সিকিউট হবে এবং 30 সেকেন্ডে যে কমপ্লিট হবে। তো এটা হচ্ছে আপনার রাউন্ড রবিনের নিয়ম, যে টাইম স্লাইস থাকবে, সেই টাইম স্লাইসের বেসিসে আমরা প্রসেসগুলোকে সুযোগ দিব। বুঝা গেছে? জি স্যার। একটা কোয়েশ্চেন ছিল স্যার। শিওর, বলেন। স্যার P2 এর মান যদি 5 হইতো স্যার, তাইলে এই ক্ষেত্রে কি করতেন স্যার? ইটস গুড, আমরা তাহলে এটা দিয়েই করি, আপনি যেটা বললেন। রেকর্ড পোস্ট দিয়ে আগে আঁকি। আপনার ব্যাখ্যা অনুযায়ী আমরা এখানে ড্র করলাম এটা, যে P2 এর বার্স্ট টাইম আমরা 5 করে ফেললাম। এবার আমরা গ্যান্ট চার্ট ড্র করব। আমি আপাতত সহজ করার জন্য একটা সরলরেখা দিলাম, ধরেন এটা হচ্ছে 0 সেকেন্ড এবং এটা হচ্ছে আমাদের প্রসেসটা গেল। আমাদের টাইম স্লাইস এখানে দেওয়া হচ্ছে 4। সো প্রথমে আমার কাছে যে কিউ আছে সেই কিউ এর মধ্যে আমাদের কাছে আছে P1 P2 P3। ওকে, আমি জাস্ট 1 2 3 লিখে রাখলাম। সো P1 P2 P3। তো প্রথমে আমরা 1 কে জায়গা দিব, P1 কে, সে হচ্ছে 4 সেকেন্ড পর্যন্ত এক্সিকিউট হবে। সো 0 থেকে 4 সেকেন্ডে যখন যাবে তখন হচ্ছে আমাদের এক নাম্বার প্রসেসটা কন্টিনিউ করলো। করার পরে আমরা হচ্ছে এটাকে আবারও, যেহেতু P1 শেষ হয় নাই, এখানে 20 সেকেন্ড কাজ বাকি, সো আমরা কিউ এর মধ্যে তাকে আবারও নিয়ে আসলাম এক নাম্বার প্রসেসকে। আনার পরে এবার হচ্ছে P2 সুযোগ পাবে, তাহলে P2 কত সেকেন্ড পাবে? 4 সেকেন্ডের টাইম স্লাইস পাবে সে, তাহলে এখানে হবে 8 যদি হয় তাহলে এখানে 2 নম্বর প্রসেসটা এক্সিকিউট হলো,
কিন্তু সে এখনো শেষ হয় নাই, তার এখনো 1 সেকেন্ড বাকি। যেহেতু 1 সেকেন্ড বাকি, আমরা তাকে আবারও কিউ এর মধ্যে নিয়ে আসবো। তাহলে 2 নম্বরটাকে আমরা কিউ এর মধ্যে নিয়ে আসলাম। দেন হচ্ছে 3 নাম্বার প্রসেস P3 এক্সিকিউট হতে 3 সেকেন্ড সময় নেবে। আমাদের টাইম কোয়ান্টাম 4, তাহলে টাইম কোয়ান্টাম থেকে যেহেতু এটা ছোট, তাহলে এটা এখানেই শেষ হয়ে যাবে। তাহলে 3 সেকেন্ড, তাহলে 8 + 3 মানে 11 সেকেন্ডে যে আমাদের 3 নাম্বার প্রসেসটা কমপ্লিট। তাহলে এটাকে আমাদের আর কিউ এ নেওয়া লাগবে না। তাহলে এই জায়গায় চলে আসছি আমরা, এই জায়গা পর্যন্ত যেহেতু ডান। এখন আবারও আমরা দেখতে পাচ্ছি 1 মানে 1 নাম্বার প্রসেস P1। সো আমরা আবারও P1 কে সুযোগ দিব। P1 দেখতেছি আমাদের টাইম কোয়ান্টাম থেকে বড় ভ্যালু, এই যে 20। সো আমরা এখানে 4 সেকেন্ড যদি কাজ করি তাহলে 16 বাকি থাকবে। সো আমরা এখানে তাকে 4 সেকেন্ড দিলে 15, এই 15 সেকেন্ডে যে আমরা আবারও তাকে কিউ এর মধ্যে রেখে দিব 1 কে। তাহলে এই 1 শেষ হলো, আমরা 1 কে আবারও লিখলাম। এবার আসছে P2 আমাদের কিউ থেকে। সো 2 নম্বর প্রসেসটা যেহেতু আসছে, আমরা একে কয় সেকেন্ড এক্সিকিউট করতে পারবো? 4 সেকেন্ড, কিন্তু আসেই তার 1 সেকেন্ড লাগবেই, তার 1 সেকেন্ড। তো আমরা কেন সময় বেশি লাগবে না, আমরা 1 সেকেন্ড নেব। 16, এটা কমপ্লিট। এটা হচ্ছে 2 নম্বর, সেক্ষেত্রে এটা ডান। আমরা কিউ এর মধ্যে আর লিখতেছি না। এরপরে যেহেতু আসলে সবাই P1 আর কেউ নাই, সো আপনার এই 16 পর্যন্ত আপনি এখান থেকে ধারাবাহিক করতে পারেন। এখানে দেবেন হচ্ছে 20, তাহলে বাকি থাকবে 12। তারপরে এখানে হচ্ছে 24, তাহলে বাকি থাকবে হচ্ছে 8। তারপর এখানে হচ্ছে 28, তারপর বাকি থাকবে হচ্ছে 4, তারপর হচ্ছে 32। তাহলে এখানে আসবে হচ্ছে আপনার এই পুরো সময়টা, এখান থেকে এতটুকু সময় P1 এর এক্সিকিউশন করছে। বুঝা গেল? জি স্যার, ক্লিয়ার। রাউন্ড রবিন নিয়ে ঝামেলা নাই তো? না স্যার। ঝামেলা বাদবে, বাসা প্র্যাকটিস করে নেবেন, আমরা এখন সময় দিচ্ছি না। আপনি এখানে অ্যারাইভাল টাইম এড করে ফেলবেন। ধরেন এটি আমি জাস্ট আপনাকে হিন্টস দিচ্ছি, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এটা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধরেন এখানে অ্যারাইভাল টাইম আপনি এইটাকে দেন হচ্ছে 5 সেকেন্ড, P2 কে অ্যারাইভাল টাইম দেন আপনি হচ্ছে 2 সেকেন্ড, P3 কে অ্যারাইভাল টাইম দেন 0 সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা না, এটা না, আপনি একটু কমপ্লেক্স করে দিন, এটা 0 সেকেন্ড থাকুক। আপনি P3 কে আপনি দেন হচ্ছে 9 সেকেন্ড, P2 কে আপনি ওয়েটিং টাইম দেন হচ্ছে 5 সেকেন্ড। তো আপনি এই অ্যারাইভাল টাইমের বেসিসে এবার হচ্ছে আপনি এটা কি কমপ্লিট করার ট্রাই করেন টাইম কোয়ান্টাম 4 দিয়ে। আবার যদি আপনি আরো ক্লিয়ার হতে চান, আপনি আরো একটু বেশি প্র্যাকটিস করার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আপনি টাইম কোয়ান্টাম আরো ছোট করে দিবেন, 2 দিবেন, 2 ধরে টাইম কোয়ান্টাম ধরে একটু কাজ করবেন। সো এরকম 2-3টা প্র্যাকটিস করেন, আশা করি আপনার রাউন্ড রবিনের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে যে কিউটা ভালো করে মেইনটেইন করেন। আচ্ছা, এবারে যদি আমরা আসি ওয়েটিং টাইম বের করা। সো আমি আগেরটাতে যাই, আগের স্লাইডে, যেহেতু স্লাইডে আচ্ছা এখান থেকে আগে এটা শেষ করে দেই, এটা আবার ক্লিয়ার হয়ে যাবে। ওয়েটিং টাইম দেখি, বলেন কে বলবেন P1 এর ওয়েটিং টাইম কত? এবার সবাই টেনশনে পড়ে গেছে নাকি? 0। স্যার 8 সেকেন্ড হতে পারে স্যার। আচ্ছা, 0 কারা কারা P1 এর ওয়েটিং টাইম 0 কারা কারা হ্যান্ড রেজ করতে পারেন? আমি রেকর্ড পজ দেই, মনে থাকে না সবকিছু বলাটা নিতে। আচ্ছা, সো রাউন্ড রবিন নিয়ে প্রশ্ন নাই, না থাকলে আমরা লেবে চলে যাব। আমাদের মোটামুটি লেবের টপিক যেগুলো দরকার সেগুলো আমরা দেখায় ফেলছি। এটা থেকে তো আশা করি বের করতে পারবেন ওয়েটিং টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, এটা থেকেও বের করতে পারবেন আশা করি, এটা তুলনামূলক সহজ। তাহলে কি আমরা লেবে চলে যাব?